স্যার, ম্যাজিক দেখবেন? নিসার আলি বিরক্ত মুখে প্রশ্নকর্তার দিকে তাকালেন। 25-26 বছরের যুবক, বোঝা যাচ্ছে অভাব অনটনে আছে। গায়ের শার্ট মলিন, চেহারাও শার্টের মতোই মলিন, যদিও হাসিখুশি ভাব ধরে রাখার চেষ্টা করছে। সেই চেষ্টায় লাভ হচ্ছে না। যুবকের চোখেও মনে হয় সামান্য সমস্যা আছে। সারাক্ষণ চোখ পিটপিট করছে। চোখের অশ্রুগ্রন্থি ঠিকমতো কাজ না করলে চোখ পিটপিট রোগ হয়। এর কি তাই হয়েছে? সে ক্ষুধার্ত। তাকে পিরিচি করে বিস্কিট এবং চানাচুর দেওয়া হয়েছিল। সে সবই খেয়েছে। বিস্কিটের কিছু কণা পড়েছিল। তর্জনীর মাথায় সে কণাগুলি মাখিয়ে সে জিভে ছোঁয়ালো। যুবকের নাম তিনি জানেন না। নাম জানার কোনো আগ্রহ বোধ করছেন না। তার কাছে যুবকটি কেন এসেছে তাও ধরতে পারছেন না। তিনি এমন কোনো মজার চরিত্র না যে তার সঙ্গে কথা বলে কেউ মজা পাবে। যুবক আবার বলল, স্যার, ম্যাজিক দেখবেন? নিসার আলি বললেন, ম্যাজিক দেখব না। ম্যাজিক আমার পছন্দের বিষয় নয়। যুবক হাসি হাসি গলায় বলল, কেন পছন্দ না জানতে পারি? নিসার আলি বললেন, ম্যাজিকের ভেতর প্রতারণার একটি ব্যাপার থাকে। এই প্রতারণার অংশটা আমার অপছন্দ। আমি প্রতারণা পছন্দ করি না। স্যার, আমি যে ম্যাজিক দেখাবো তার মাঝে কোনো প্রতারণা নেই। মেন্টাল ম্যাজিক আমার অনেক দিনের শখ। আমি আমার মানসিক ক্ষমতার নমুনা আপনাকে দেখাই। নিসার আলি যুবকের দিকে তাকালেন। তার দৃষ্টিতে তেমন কৌতূহল অবশ্য দেখা গেল না। যুবকের মানসিক ক্ষমতা দেখার ব্যাপারেও নিসার আলি কোনো আগ্রহ বোধ করলেন না। তিনি নিজের উপর সামান্য বিরক্তও হলেন। তার কৌতূহল এত দ্রুত কমছে কেন? বয়সের সঙ্গে সঙ্গে কি মানুষের কৌতূহল কমতে থাকে? সেই কমার হারটা কেমন? নিসার আলি বললেন, তোমার নাম কি? যুবক আগ্রহের সঙ্গে বলল, মনসুর। আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আপনার নামের শুরু ম দিয়ে, আমার নামের শুরুও ম দিয়ে। যুবক আবারও বলল, আমি কি স্যার আমার মানসিক ক্ষমতার একটি ম্যাজিক আপনাকে দেখাবো? দেখলে আপনি খুবই মজা পাবেন। নিসার আলি হ্যাঁ বা না বলার আগেই মনসুর পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করল। হয়তো দরিদ্র যুবকদের পকেটেও কেন জানি দামি সিগারেটের প্যাকেট থাকে। এর কাছে তা নেই। সস্তা সিগারেটের প্যাকেটের ন্যাতনেতা ফিল্টারবিহীন সিগারেট। আমি ম্যাজিকটা দেখাবো সিগারেট দিয়ে। মনসুর একটা সিগারেট টেবিলের উপর রাখল। মেরুদণ্ড সোজা করে বসল। সিগারেটের দিকে এখন সে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। তার মাথা নিচু হয়ে আছে। চোখের পিটপিটানিও বন্ধ। স্যার, ভালো করে দেখুন। আমি সিগারেটটা হাত দিয়ে স্পর্শও করিনি। আমি শুধু তাকিয়ে আছি। দেখুন চোখের দৃষ্টিতে আমি কি করছি। নিসার আলি মোটামুটি বিস্মিত হলেন। সিগারেট নড়ছে, গড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। বিস্মিত হবার মতোই ব্যাপার। যুবকের কপালে বিন্দু বিন্দু ঘাম। মুখের মাংসপেশি শক্ত হয়ে আছে। বোঝাই যাচ্ছে মানসিক ক্ষমতার এই ম্যাজিক দেখাতে তার রীতিমতো কষ্ট হচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। স্যার, কেমন দেখলেন? ভালো, ইমপ্রেসিভ। এখন যা দেখালাম তার নাম টেলিকাইনেটিক্স। মানুষের শক্তির সাহায্যে বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। আপনি কি টেলিকাইনেটিক্সের কথা শুনেছেন? শুনেছি। মনসুর লম্বা নিঃশ্বাস ফেলল। ইসরায়েলের এক যুবক, তার নাম ইউরি গেলার। সে মানসিক ক্ষমতা দিয়ে চামচ বাঁকা করে ফেলতে পারত। আমার এত ক্ষমতা নেই, তবে যা আছে তাও খারাপ না। চামচ বাঁকা করতে না পারলেও আমি পাতলা তার বাঁকা করতে পারি। ঠিক বলেছি না স্যার? নিসার আলি সামান্য নড়ে বসলেন। হ্যাঁ না কিছু বললেন না। টেবিলের উপর থেকে সিগারেট নিয়ে ঠোঁটে দিল। দিয়াশলাই দিয়ে সিগারেট ধরালো। সিগারেট একবারে ধরালো না। বেশ কয়েকটা কাঠি খরচ করতে হলো। একজন বয়স্ক মানুষ সামনে বসে আছে তা নিয়ে তার মধ্যে কোনো সংকোচ দেখা গেল না। সিগারেট থেকে তীব্র গন্ধ আসছে, গাঁজার গন্ধ। নিসার আলির মন সামান্য খারাপ হলো। সিগারেট শেষ করে আমি আমার ক্ষমতার অন্য একটা ভার্সন আপনাকে দেখাবো। আপনি মজা পাবেন। আচ্ছা, আপনার সামনে সিগারেট টানছি, আপনি কিছু মনে করছেন না তো?
সস্তা সিগারেট বলে এরকম কড়া গন্ধ। আপনি যা ভাবছেন তা কিন্তু না, গাঁজা না। মনে করছি না। এখন স্যার মোটা দেখে একটা বই আমার হাতে দিন। যতটা মোটা হয় তত ভালো। ডিকশনারি দিলে চলবে? চলবে। মনসুরের সিগারেট শেষ হয়নি। সে আধা খাওয়া সিগারেট ফেলে দিয়ে বই নিয়ে বসল। তার ধ্যানমগ্ন মূর্তি দেখতে ভালো লাগছে। মিসির আলি বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। মনসুর তার 2 হাত দিয়ে কোমর ধরে আছে। একটু ঝুঁকে এসেছে বইয়ের দিকে। তার কপাল আবারও ঘামছে। ঘটনা যা ঘটছে তা বিস্ময়কর। বইয়ের পাতা একের পর এক উল্টে যাচ্ছে। স্যার কেমন দেখছেন? ভালো। আমি হিপনোটিজমও পারি। যে কোনো মানুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে ঘুম পাড়িয়ে দিতে পারি। ও আচ্ছা। আজ অবশ্য পারবো না। আজ আমার মন ভালো নেই। কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। মন অসম্ভব খারাপ। এই মুহূর্তে আমার চেয়ে বেশি মন খারাপ মানুষ বাংলাদেশে আছে বলে মনে হয় না। মিসির আলি ঘড়ির কাঁটার দিকে তাকালেন। 6টা 10। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যাবেলাটা তার একা থাকতেই ভালো লাগে। মানসিক ক্ষমতাওয়ালা কারো সঙ্গে বসে থাকতে ইচ্ছা করে না। মনসুর এখনো বসে আছে কেন তিনি বুঝতে পারছেন না। সে তার মেন্টাল ম্যাজিক দেখাতে চেয়েছিল, দেখানো হয়েছে। আরও কিছু কি বাকি আছে? নাকি সে তার ঘুম পাড়ানো ক্ষমতাও দেখাবে? যাবার আগে তাকে ঘুম পাড়িয়ে চলে যাবে। সন্ধ্যাবেলা তিনি চেয়ারে বাঁকা হয়ে বসে নাক ডাকিয়ে ঘুমাতে পারবেন। মনসুর আরেকটা সিগারেট ধরল। মিসির আলি লক্ষ্য করলেন দিয়াশলাই জ্বালানোর সময় তার হাত সামান্য কাঁপছে। পার্কিনসন্স ডিজিজ প্রাথমিক অবস্থায় এরকম হয়। এই যুবকের পার্কিনসন্স ডিজিজ আছে বলে মনে হচ্ছে না। তাহলে আঙ্গুল কাঁপছে কেন? মানসিক অস্থিরতা? মনের প্রবল অস্থিরতা শরীরে ছায়া ফেলে। মনের প্রবল কাঁপুনি শরীরে চলে আসে। মনসুর সিগারেটে লম্বা টান দিয়ে মিসির আলির দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, এই জাতীয় ক্ষমতা সবচেয়ে বেশি দেখা যায় যোগী সন্ন্যাসীদের মাঝে। এদের অনেকেই লেভিটেশন করতে পারেন। লেভিটেশন হচ্ছে শূন্যে ভাষা। অসম্ভব কোনো ব্যাপার না। দীর্ঘ সাধনার প্রয়োজন। সাধনা এবং মনের কনসেন্ট্রেশন। সাধনা আমি করে যাচ্ছি। সমস্যা একটাই, মনের একাগ্রতাটা আসছে না। মন খুবই বিক্ষিপ্ত। ও আচ্ছা। লেভিটেশনের দিকে আমি অনেকটা এগিয়েছি। মাটি থেকে 1 ইঞ্চির মতো উঠতে পারি। ও আচ্ছা। বেশিক্ষণ থাকতে পারি না। 5-10 সেকেন্ড পারি। যুবক বিস্মিত চোখে তাকালো। তার বিস্মিত হওয়ার কারণ আছে। মিসির আলি তাকিয়ে আছেন আগ্রহশূন্য চোখে। তার ভাবভঙ্গিতে এটা স্পষ্ট যে মানসিক ক্ষমতাধর যুবকটি বিদায় হলে তিনি খুশি হবেন। তিনি যুবকের শূন্যে ভাষা দেখতে চান না। স্যার আমি উঠি। আচ্ছা। আমার মেন্টাল ম্যাজিক মনে হয় আপনার ভালো লাগেনি। মিসির আলি জবাব দিলেন না। মনসুর বলল, আমার ক্ষমতার ব্যাপারটা কেমন লেগেছে একটু কি বলবেন? মিসির আলি বললেন, মোটামুটি লেগেছে। যুবক চাপা গলায় বলল, মানুষের মনের ক্ষমতা অনুভবের ব্যাপার। মানসিক ক্ষমতার প্রত্যক্ষ প্রমাণ কখনোই পাওয়া যায় না। সেই প্রমাণ আমি দেখালাম। তারপরেও আপনি বলছেন মোটামুটি? হ্যাঁ, তা বলছি। আমি কি জানতে পারি কখন আপনি মোটামুটি না বলে বলবেন চমৎকার? মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। অপ্রীতিকর একটা কথা এখন তাকে বলতে হবে। বলতে না পারলেই তিনি খুশি হতেন। কিন্তু উপায় নেই। এই যুবক অপ্রীতিকর কথা বলতে তাকে বাধ্য করছে। মনসুর? জি? তুমি যদি সত্যি সত্যি তোমার মানসিক ক্ষমতার কোনো প্রমাণ দেখাতে আমি খুশি হতাম। তুমি যা দেখিয়েছ তা হচ্ছে সাধারণ ম্যাজিকের কৌশল। সিগারেট টেবিলের উপর রেখেছ, তারপর মাথা নিচু করে খুব সাবধানে ফু দিয়েছ। তুমি যা দেখিয়েছ তা মানসিক ক্ষমতা না, ফুসফুসের ক্ষমতা। মনসুর তাকিয়ে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখ ধক করে জ্বলে উঠেই নিভে গেল। মিসির আলি বললেন, আমি কি ভুল কিছু বলেছি? না। তুমি তাহলে ওঠো। আপনার কি এখন কাজ আছে? আমার এখন কোনো কাজ নেই। কাজ না থাকলেই আমি যে লোকজনের সঙ্গে গল্প করি তা না। আপনি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন? তাও না। আমি খুব ভদ্রভাবে বলার চেষ্টা করছি যে আমি এখন একা থাকতে চাচ্ছি। আপনার ধারণা আমি একজন ফ্রড, ভাওতাবাজ? তাও না। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাতে গিয়ে যে ধরনের কথা বলেন, তুমিও তাই বলেছ। এতে দোষ ধরার কিছু নেই। আমার কিন্তু সত্যি সত্যি মানসিক ক্ষমতা আছে। আজ দেখাতে পারলাম না।
একদিন এসে দেখিয়ে যাব। সত্যি ক্ষমতাটা আজ দেখালে তো তোমাকে দ্বিতীয়বার দেখাতে হতো না। মনসুর চাপা গলায় বলল, সত্যি ক্ষমতা আমি কাউকে দেখাই না, দেখাতে চাইলেও দেখাতে পারি না। বিশেষ বিশেষ সময়ে এই ক্ষমতা আমার মধ্যে আসে। যদি কখনো আসে আপনাকে দেখাব। ঠিক আছে, আপনাকে বিরক্ত করার জন্য এবং আপনার সঙ্গে যে মিথ্যা কথা বলেছি সেজন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, মোটেই ঠিক নেই, সব বেঠিক, তবে আমি একদিন এসে সব ঠিক করে দিয়ে যাব। যুবক মাটিতে ফেলে দেয়া তার আধ খাওয়া সিগারেট আবার হাতে নিয়ে ধরালো। তামাকের কটু গন্ধে মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হলো। মিসির আলি চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিলেন। কথাবার্তা পর্ব শেষ হয়েছে, এই সিগন্যাল দেয়া হলো। এরপরও মানসিক ক্ষমতা সম্পন্ন যুবক নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। তার সামান্য চক্ষু লজ্জা থাকলে সে চলে যাবে। স্যার যাই? মিসির আলি চোখ খুললেন না, মাথা নাড়লেন। মনসুর চলে যাচ্ছে, চোখ বন্ধ করেও তা বোঝা যাচ্ছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, জুতার শব্দ। মনসুর স্যান্ডেল পরে আসেনি, জুতা পরে এসেছে। কিরকম জুতা? কালো না ব্রাউন? কতদিনের পুরনো জুতা? জুতার ফিতাগুলো কিভাবে বেঁধেছে? জুতার ফিতা বাঁধা থেকে একজন মানুষের চরিত্র খানিকটা বলে দেয়া যায়। কেউ খুব শক্ত করে ফিতা বাঁধে, কারো ফিতা বাঁধায় ঢিলা ঢালা ভাব থাকে। মিসির আলি লক্ষ্য করেননি। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, তিনিও সম্ভবত বদলাচ্ছেন। আগের মতো খুঁটিয়ে কিছু লক্ষ্য করেন না। মনসুর একটা চেক শার্ট পরে এসেছে, এটা মনে আছে। সাদা কাপড়ে নীল সবুজ চেক। শার্টের বুক পকেটে একটা ফাউন্টেন পেন ছিল। ফাউন্টেন পেনের কথা মনে আছে, কারণ আজকাল ফাউন্টেন পেন কেউ ব্যবহার করে না। ফাউন্টেন পেন কেন, বল পয়েন্ট কলমও কেউ সঙ্গে রাখে না। বল পয়েন্ট কলম যেখানে যাওয়া যাবে সেখানেই পাওয়া যাবে, কাজে সঙ্গে রাখার কি দরকার? একটা সময় ছিল যখন কলম, ঘড়ি, চশমা এই তিনটা জিনিসকে সাজগোজের অংশ ধরা হতো। ইস্ত্রি করা শার্টের পকেটে থাকবে কলম, চোখে জিরো পাওয়ারের চশমা, হাতে ঘড়ি। রেডিওতে যখন খবর পাঠ করা হবে তখন চট করে হাত ঘড়ির সময় মিলিয়ে নেওয়া কালচারের অঙ্গ ছিল। একে বলা হতো রেডিও টাইম। আজকাল কেউ বোধহয় খবর শুনে ঘড়ির টাইম ঠিক করে না। রেডিও টাইম বলেও বোধহয় কিছু নেই। রেডিওর পরে অনেক কিছু চলে এসেছে, টিভি টাইম, স্যাটেলাইট টাইম। আচ্ছা, মনসুরের হাতে কি ঘড়ি ছিল? মিসির আলি মনে করতে পারলেন না। সম্ভবত ছিল না, থাকলে চোখে পড়ত, কিংবা হয়তো ছিল তার চোখে পড়েনি। চোখে পড়ার ক্ষমতা কমে গেছে, বার্ধক্য গুণ নাসেনি। এই যুবকের মাঝে বিশেষ কিছু কি আছে যা দিয়ে তাকে আলাদা করা যায়? আইডেন্টিফিকেশন মার্ক পাসপোর্টে যেমন লেখা থাকে? অবশ্যই আছে, থাকতে হবে। পৃথিবীর প্রতিটা মানুষই আলাদা, প্রতিটা মানুষের আঙুলের ছাপ আলাদা। একজন মানুষের আঙুলের ছাপ পৃথিবীর জীবিত বা মৃত যে কোনো মানুষের সঙ্গে মিলবে না। গায়ের গন্ধ দিয়েও মানুষকে আলাদা করা যায়, প্রতিটি মানুষের গায়ের গন্ধ আলাদা। কুকুর মানুষকে তার চেহারা বা কাপড় চোপড় দিয়ে চেনে না, চেনে গায়ের গন্ধ দিয়ে। মিসির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। আধ্যাত্মিক ক্ষমতাধর যুবক কি যাবার আগে তাকে হিপনোটাইজ করে গেছে? সন্ধ্যাবেলায় তার কখনো ঘুম আসে না, আজ কেন আসছে? মিসির আলি কয়েকবারই চেষ্টা করলেন ঘুমের ঘোর থেকে উঠে আসতে, পারলেন না। তার চোখের পাতায় কেউ যেন আইকা গাম লাগিয়ে দিয়েছে। ঘুমাচ্ছেন? মিসির আলি চোখ মেললেন। বাড়িওয়ালার ভাগ্নি তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আজ শাড়ি পরেছে। শাড়িতে তাকে শুধু যে বড় লাগছে তাই না, সুন্দরও লাগছে। কিছুটা সাজগোজও করেছে, গোসল করে চুল বেঁধেছে, চোখে কাজল দিয়েছে, গলায় সোনার চেন চিকচিক করছে, দুই হাতে সোনার চুড়ি, পায়ের লাল স্যান্ডেল জোড়াও মনে হয় নতুন। চোখে কাজল দেওয়ার জন্যই হয়তো চোখের দিকে তাকালে মায়া মায়া ভাব হচ্ছে। চোখে কাজল পড়লে মায়া ভাব আসে কেন? কালো রঙের সঙ্গে কি মায়া সম্পর্কিত? তোমার কি খবর রেবু? জি ভালো। আপনি অসময়ে চেয়ারে বসে ঘুমোচ্ছিলেন কেন? শরীর খারাপ? ঘুমাচ্ছিলাম না, চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমি কি বসবো আপনার সামনের চেয়ারটায়? বসো। আমি যে প্রায়ই এসে আপনাকে বিরক্ত করি, আপনি বিরক্ত হন না তো? না, আমি বিরক্ত হই না। তাছাড়া তুমি প্রায়ই আসো না তো, হঠাৎ হঠাৎ আসো। মেয়েটা মাথা দুলিয়ে বলল, আমি রোজই আসি, সব দিন আপনার সঙ্গে কথা বলি না, বারান্দা থেকে অ্যাবোট টার্ন করে চলে যাই। আপনার কাছে আসি না, মামার কারণে আসি না। বারবার আপনার এখানে আসতে দেখলে মামা হয়তো অন্য কিছু ভেবে বসবে। মিসির আলি অবাক হয়ে বললেন, কি ভাববে? রেবু শান্ত গলায় বলল,
ভাবে আপনার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। রেবু চেয়ারে বসল। মিসির আলি মেয়েটির কথায় হকচকিয়ে গেলেও নিজেকে সামলালেন। চেয়ারে বসার ভঙ্গি খুব ভালো করে লক্ষ্য করলেন। সব মানুষ একভাবে চেয়ারে বসে না, এক একজন এক একভাবে বসে। কেউ ধপ করে বসে পড়ে, কেউ বসে নরম ভঙ্গিতে, যেন চেয়ারে বসছে না, কারো কোলে বসছে। রেবু বলল, আজ আমাকে খুব সুন্দর লাগছে না? লাগছে। আপনার ঘরে আলো কম তো, এই জন্য ঠিক মতো দেখতে পাচ্ছেন না। আজ আমাকে ফর্সাও লাগছে। ও আচ্ছা, আজ আমি এত সাজগোজ করছি কেন বলুন তো? বলতে পারছি না। কি আশ্চর্য, বলতে পারছেন না কেন? আমার মামার ধারণা আপনার অসম্ভব বুদ্ধি এবং আপনি সব কিছু বলতে পারেন। মামা কি বলে জানেন? মামা বলে আপনি যে কোনো মানুষকে 5 মিনিট চোখের দেখা দেখে বলে দিতে পারেন 2 দিন আগে দুপুরবেলা সে কোন তরকারি দিয়ে ভাত খেয়েছিল। মিসির আলি হেসে ফেললেন। রেবুর মামা আজমল সাহেবের তার প্রসঙ্গে উচ্চ ধারণার কথা মিসির আলি জানেন। সেই ধারণা এতটা উঁচুতে তা জানতেন না। মানুষ বাড়িয়ে কথা বলতে ভালোবাসে, এই ভদ্রলোক অনেক বেশি ভালোবাসে। রেবু পা দোলাতে দোলাতে বলল, বলুন তো আজ দুপুরবেলা আমি কি দিয়ে ভাত খেয়েছি? মিসির আলি শান্ত গলায় বললেন, ইলিশ মাছ দিয়ে। কচুরলতিও রান্না হয়েছিল। তুমি কচুরলতি খাওনি। রেবু হতভম্ব হয়ে বলল, আশ্চর্য, কি করে বললেন? কি করে বললাম সেটা তো আমি বলবো না। প্লিজ বলুন, আমি আপনার পায়ে পড়ি। কথার কথা না, আমি কিন্তু সত্যি আপনার পায়ে ধরবো। প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। আমি পাগল টাইপ মেয়ে, যা বলি তা করে ফেলি। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আজ সকালে তোমার মামা যখন বাজার করে ফিরছিলেন তখন আমি বারান্দায় বসা। তোমার মামা বললেন বাজারে কিছু পাওয়া যাচ্ছে না, মাছের মধ্যে শুধু ইলিশ। আমি দেখলাম বাজারের ব্যাগে 2টা ইলিশ মাছ আর প্রচুর কচুরলতি। তুমি একবার বলেছিলে তুমি কচুরলতি খাও না, তোমার গলা কুটকুট করে। কাজে সব মিলিয়ে ঝিলিয়ে বলেছি। আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। আমি প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম আপনার অনেক ক্ষমতা। মিসির আলি হাসলেন। রেবু বলল, আজ আমি সাজগোজ করেছি কারণ হলো আজ বিকেলে আমাকে দেখতে আসার কথা ছিল। আমাকে বিয়ে দেবার খুব চেষ্টা করা হচ্ছে। প্রায় লোকজন আমাকে দেখতে আসছে। আর যাদের দেখতে আসার কথা ছিল তারা দেখতে আসেনি। খবর পাঠিয়েছে একটা জরুরি কাজে আটকা পড়েছে বলে আসতে পারছে না, পরে একসময় আসবে। আমার ধারণা এরা আর কোনোদিনই আসবে না। এ ধারণা কেন? ভিড় কথাবার্তা হলে সবাই মেয়ের সম্পর্কে গোপনে খোঁজ খবর করে। এরাও আমার সম্পর্কে খোঁজ করে ভয়ঙ্কর খবরটা জেনে ফেলেছে। আমার জীবনে একটা ভয়ঙ্কর খবর আছে। ভয়ঙ্কর খবরটা কি? রেবু সহজভাবে বলল, আমার যখন 16 বছর বয়স তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। 1 বছর মতো পাগল ছিলাম। জেনে শুনে কেউ কি আর পাগল বউ ঘরে আনবে? এখন তো তুমি আর পাগল না। এখনো পাগল, তবে খুব সামান্য। আচ্ছা আমি উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। সন্ধ্যাবেলা আপনার ঘরে বসে থাকলে মামা খুব রাগ করবে, খারাপ কিছু ভাববে, খুব খারাপ কিছু। খুব খারাপ বলতে আমি কি বোঝাতে যাচ্ছি বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারছেন। আপনার যা বুদ্ধি। আবার এসো। আপনাকে বলতে হবে না, আমি আসব। আপনি তো আর জানেন না। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি আমাকে রাত 3টার সময় আসতে বলেন আমি আসব, যদিও জানি আপনি সেটা কখনো বলবেন না। মিসির আলি হতাশ ভঙ্গিতে তাকিয়ে রইলেন। রেবু ঠিকই বলেছে, তার পাগলামি পুরোপুরি সারেনি, এখনো বেশ খানিকটা আছে। রেবু বলল, আচ্ছা কিছুক্ষণ আগে একটা লোক এসেছিল আপনার কাছে, সে কে? তার নাম মনসুর। লোকটা অনেকক্ষণ আপনার কাছে ছিল। কি আপনার কাছে আসে, কখন আসে, কতক্ষণ থাকে, সব আমি খেয়াল রাখি। ও আচ্ছা, লোকটা কিন্তু ভালো না। আপনি ওকে আপনার কাছে আসতে নিষেধ করে দেবেন। লোকটা ভালো না বুঝলে কি করে? সে যখন চলে যাচ্ছিল তখন আমি দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলাম। লোকটা আমার দিকে তাকালো, খুব খারাপ ভাবে তাকিয়েছিল। আপনি অবশ্যই তাকে এখানে আসতে নিষেধ করে দেবেন। আচ্ছা, যদি দেখি সে আবারও আপনার কাছে এসেছে তাহলে আমি কিন্তু খুব রাগ করব। আর যাই। আচ্ছা আচ্ছা, আপনার জন্য কি চা বানিয়ে ফ্লাক্সে করে পাঠিয়ে দিব? না, দরকার নেই। অবশ্যই দরকার আছে। সন্ধ্যাবেলা মানুষের চা খেতে ইচ্ছা করে না? আমি চা পাঠিয়ে দিব। ঘরে যদি কোনো খাবার থাকে তাও পাঠাবো। মনে হয় নেই, মামাদের বাসায় বিকেলে নাস্তা খাবার জল নেই। সন্ধ্যা মিলাতে না মিলাতে সবাই চা খেয়ে ফেলে। যাই হোক, আমি আপনার জন্য চা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সুগার পাটা আলাদা করে চিনি দিয়ে দিব। কষ্ট করে নিজে মিশিয়ে নেবেন। পারবেন না? পারবো। রেবু চলে গেল।
মিসির আলি মনে মনে হাসলেন। চা পাঠানোর কথা, নাস্তা পাঠানোর কথা এই মেয়ে আগে অনেকবার বলেছে। চা নাস্তা কখনো আসেনি, আজও আসবে না। মেয়েটির সম্পর্কে মিসির আলি তেমন কিছু জানেন না। সে চাঁদপুরে থাকে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে মামার কাছে বেড়াতে এসেছে। মামা মেয়েটির বিয়ে দেবার চেষ্টা করছেন। রেবু সম্পর্কে এইটুকু তথ্য তার কাছে আছে। আজ তার সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি তথ্য। 16 বছর বয়সে মেয়েটি পাগল হয়ে গিয়েছিল। খুবই ভয়াবহ তথ্য। ভয়াবহ কারণ পাগলামিকে এক ধরনের অসুখ বলা হলেও এই অসুখের জাত আলাদা। এই অসুখ মানুষের কনসেন্সকে আক্রমণ করে। কনসেন্স হচ্ছে মানুষের অস্তিত্ব। যে অসুখ অস্তিত্বের শিকড় ধরে টান দেয়, সেই অসুখ অসুখ না, অন্য কিছু। সন্ধ্যা হয়ে আসছে। মিসির আলি চেয়ারে বসে আছেন। তার মধ্যে এক ধরনের অস্থিরতা, যেন কোনো একটা জটিল হিসাব মিলছে না। জটিল হিসেবে ব্যাপারটা আসছে কেন তাও বুঝতে পারছেন না। আজ সারাদিন 3 জন মানুষের সঙ্গে কথা বলেছেন। রেবুর মামা, মনসুর এবং রেবু। এরা এমন কিছু কি করেছে যা তিনি সারাদিন ধরতে পারেননি, তার অবচেতন মন ধরে ফেলেছে, এবং অবচেতন মন চেতন মনের কাছে একটু পরপর খবর পাঠাচ্ছে। অবচেতন মন খবর পাঠায় নানা ধরনের প্রতীকের মাধ্যমে, ধাঁধার মাধ্যমে। সেসব প্রতীক এবং রিডলস কোড ডিকোড করার দায়িত্ব চেতন মনের। চেতন মন তা করতে পারছে না। আচ্ছা, এক এক করে ধরা যাক। প্রথমে রেবুর মামা, আজমল সাহেব। আজমল হোসেন, বয়স 40 থেকে 50, রোগা, সামান্য হাঁপানির মতো আছে। জর্দা দিয়ে প্রচুর পান খান। ব্যবসায়ী মানুষ, বাড়ি ভাড়া দেন, কর্মীটাই। সারাদিন কাজ করেন, রাত 10টার মধ্যে শুয়ে পড়েন। ব্যবসায়ীদের কখনো সুনিদ্রা হয় না, তার হয়। মোটামুটি রুটিনে বাঁধা জীবন। সপ্তাহে 3 দিন বাজার করেন, বুধ, শুক্র, রবি। রবিবারে আমিন বাজার থেকে গরুর মাংস কিনেন। বৃহস্পতিবার রাতটা ধর্মকর্মের জন্য আলাদা করা। সেদিন সন্ধ্যায় কাকরাইল মসজিদে যান মাগরিবের নামাজ পড়তে। নামাজ শেষ করে বাসায় ফিরে এসে তার বাড়ির ছাদের ঘরে জিকির করেন। মিসির আলি 1 বছর হলো এ বাড়িতে সাবলেট থাকেন। 1 বছর রুটিনের ব্যতিক্রম হতে দেখেননি। মনসুর নামের যুবকটির কথা ভাবা যাক। মনসুর কি তার আসল নাম? কেন জানি মনে হয় মনসুর তার আসল নাম না। কেন জানি মনে হচ্ছে আবার কি। অকারণে মানুষের কিছু মনে হয় না। প্রতিটা মনে হবার পিছনে কোনো না কোনো কারণ থাকতে হবে। মনসুর যুবকটির আসল নাম না, এটা মনে হবার কারণ কি? মনসুর শব্দটা সে অদ্ভুত ভালো উচ্চারণ করছে, এটা কি কারণ? সে 2 সিলেবেলেই বলে মনসুর। মনসুর যদি যুবকটির নাম হতো তাহলে সে 1 সিলেবেলেই উচ্চারণ করত। শব্দটির সঙ্গে সে খুব পরিচিত নয় বলেই। যুক্তিটা মিসির আলির পছন্দ হচ্ছে না। ভাষা যুক্তি। মনে হচ্ছে তিনি জলের ওপর উড়াউড়ি করছেন, জল স্পর্শ করতে পারছেন না। রাত 10টা। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। মিসির আলি বাড়ির যে অংশে থাকেন তার বারান্দায় টিনের চালা। বৃষ্টির শব্দ সে কারণেই স্পষ্ট। বাড়ির সঙ্গে কোনো বড় গাছ থাকলে গাছের পাতায় বৃষ্টি হতো। গাছের পাতায় পড়া বৃষ্টির শব্দও অদ্ভুত হয়। কিছুক্ষণ শুনলে নেশা ধরে যায়। বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছে। বেশ ভালো বাতাস। বাতাসের জন্যে বৃষ্টি পড়ার একটানা শব্দে হেরফের হচ্ছে। কখনো বাড়ছে, কখনো হঠাৎ করে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কনসার্ট শুনছে। 2 বার ইলেকট্রিসিটি যাই করেও যায়নি। এখন 3য়বারের মতো যাই করছে। ভোল্টেজ নেমে গেছে। 100 পাওয়ারের বাল্ব থেকে 10 পাওয়ারের মতো আলো আসছে। মিসির আলি তাকিয়ে আছেন বাল্বের দিকে। বাতাসের সঙ্গে বৃষ্টির শব্দ যেমন ওঠানামা করছে, বাল্বের আলোও ওঠানামা করছে। বাল্বের কাছেই পেটমোটা একটা টিকটিকি। সে শিকার ধরার চেষ্টা করছে। বাল্বের আলোর ওঠানামার কারণে তার মনে হয় বেশ অসুবিধা হচ্ছে। সে ঠিকমতো নিশানা করতে পারছে না, শিকার আটকাতে পারছে না। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গরা ঘ্রাণ নির্ভর জীবনযাপন করে। আলোর ওঠানামায় টিকটিকির অসুবিধা হবে কেন? সে ভরসা করবে তার ঘ্রাণ শক্তির উপরে। মিসির আলি বাল্ব থেকে তার দৃষ্টি পুরোপুরি টিকটিকির উপর নিয়ে এলেন। বেশ উত্তেজনাময় দৃশ্য। টিকটিকিটা পোকা নিয়ে খেলছে না, পোকা টিকটিকি নিয়ে খেলছে। টিকটিকিটা পোকা নিয়ে খেলছে না পোকা টিকটিকি নিয়ে খেলছে ঠিক বোঝা যাচ্ছে না। পোকাটা উঠতে পারে, তার উচিত উড়ে গিয়ে নিরাপদ কোনো জায়গায় গিয়ে বসা। সে তা করছে না, আলোর পাশে উড়াউড়ি করছে।
সে কি জানে আলোর প্রতি এই তীব্র আকর্ষণের কারণেই তার মৃত্যু হবে? মৃত্যু নিশ্চিত জেনেও আলোর মায়া সে ত্যাগ করতে পারছে না। মানুষ কীটপতঙ্গ নয় বলেই তার চিন্তাভাবনা অন্যরকম। মৃত্যু নিশ্চিত জেনেও সে অন্ধকারের মায়া ত্যাগ করতে পারে না। মানুষ কি ভালোবাসে অন্ধকার? কীটপতঙ্গ আলো ভালোবাসে। মিসির আলি ভুরু কুঞ্চিত হলো। তার হঠাৎ করে কেন যেন মনে হলো মানুষ অন্ধকার ভালোবাসে। মানুষ আলোর সন্তান। সে সবসময় আলো ভালোবেসেছে। অন্ধকার ভালোবেসেছে এমন মানুষের সংখ্যা অতি নগণ্য। বাল্বের পাশে পোকাটাকে আর দেখা যাচ্ছে না। খাদক জয় লাভ করেছে, খাদ্য পরাজিত। মিসির আলি চিন্তিত বোধ করছেন। এরকম বৃষ্টি আরো ঘণ্টাখানেক হলে ঘরে পানি ঢুকে যাবে। নর্দমার দুর্গন্ধ পানি একসময় নেমে যাবে, কিন্তু গন্ধ থেকে যাবে। দরজায় খটখট শব্দ হচ্ছে। মিসির আলি কে বলে একটা চিৎকার দিলেন না, কারণ দরজাকে খটখট করছে তিনি জানেন। বাড়িওয়ালা। এই ভদ্রলোক কড়া নাড়েন না, কড়া ধরে হ্যাচকা টান দেন। কড়া খুলে আনতে চান। হ্যাচকা টান দিয়ে কড়া নাড়তে তিনি আগে কাউকে দেখেননি। মিসির আলি দরজা খুলে বিস্মিত হয়ে বললেন, কি ব্যাপার? আজমল সাহেব মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন। তিনি বিরক্ত গলায় বলছেন, আপনার টেলিফোন খুব নাকি জরুরি, আসুন তো। মিসির আলি বিস্মিত হলেন। বাড়িওয়ালা টেলিফোন নাম্বার তিনি কাউকে দেননি। তিনি নিজেই জানেন না, কাজে নাম্বার অন্যকে দেওয়ার প্রশ্ন আসে না। জরুরি টেলিফোন মানে অসুখ বিসুখ। মিসির আলির পরিচিত এমন কেউ নেই যার অসুখে জরুরি ভিত্তিতে তার খোঁজ পড়বে। আজমল সাহেব বললেন, দেরি করছেন কেন, চলুন। মিসির আলি বললেন, টেলিফোন ধরতে ইচ্ছা করছে না, তাকে বলুন আমি শুয়ে পড়েছি। মিথ্যা বলা হবে না, কারণ আমি শুয়েছিলাম। খুবই জরুরি কল। জরুরি না হলে ঝড় বৃষ্টির রাতে কেউ কল করে? মিসির আলি অনিচ্ছার সঙ্গে পাঞ্জাবি গায়ে দিলেন। তখনই ইলেকট্রিসিটি চলে গেল। পাঞ্জাবি উল্টো হয়েছে। পকেট ভেতরের দিকে চলে গেছে। পাঞ্জাবি ঠিক করতে ইচ্ছা করছে না। আজমল সাহেব সাবধানী মানুষ। ইলেকট্রিসিটি থাকা সত্ত্বেও তিনি 3 ব্যাটারির একটা টর্চ সাথে নিয়ে এসেছেন। টর্চটা এখন কাজে আসছে। আজমল সাহেব বললেন, দরজায় তালা না দিয়ে রওনা হচ্ছেন? তালা দিন। এখন তালা খুঁজে পাবো না। টর্চটা নিয়ে খুঁজে বের করুন। ঘর খোলা রেখে যাবেন নাকি? অসুবিধা নেই। অবশ্যই অসুবিধা আছে। আমি প্রায় লক্ষ্য করেছি দরজায় তালা না দিয়ে আপনি বাইরে যান। এটা ঠিক না। পাঞ্জাবিও দেখে উল্টা পড়েছেন। পাঞ্জাবি ঠিক করে পরুন। মেয়েরা উল্টা শাড়ি পরলে নতুন শাড়ি পায়। ছেলেরা উল্টা কাপড় পরলে অসুখে পড়ে। এটা পরীক্ষিত সত্য। আজমল সাহেব বসার ঘরে টেলিফোন। সেখানেই বাড়ির মেয়েরা ভিসিআরে ছবি দেখছে। ইলেকট্রিসিটি নেই, এদের জেনারেটরও নেই। তারপরও টিভি ভিসিআরে চলছে কি করে? দর্শকরা মিসির আলির দিকে তাকালো। তিনি সংকুচিত বোধ করলেন। অকারণে এতগুলো মানুষের বিরক্তি তৈরি করা। টেলিফোন না ধরলেই হতো। টেলিফোন নিয়ে যে এত দূরে চলে যাবেন সে উপায় নেই। কথাবার্তা ভিসিআরে দর্শকের সামনেই বলতে হবে। হ্যালো, মিসির আলি সাহেব কথা বলছেন? জি। আমাকে চিনতে পারছেন? জি না। গলার স্বরটা কি চেনা মনে হচ্ছে না? আমি টেলিফোনে গলার স্বর চিনতে পারি না। আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে? হ্যাঁ মুষলধারে। আপনাদের ওদিকে ইলেকট্রিসিটি চলে গেছে না আছে? মিসির আলি জবাব দিলেন না। টেলিফোনে একজন পুরুষ কথা বলছে। সে তার গলার স্বর বদলানোর চেষ্টা করছে। গলা ভারী করে কথা বলছে। এটা কোনো জরুরি কল না, নুইসেন্স কল। মানুষকে বিরক্ত করে আনন্দ পাওয়ার জন্য এ ধরনের টেলিফোন করা হয়। টেলিফোনের এক পর্যায়ে ভয় দেখানোর চেষ্টা থাকে। মিসির আলি সাহেব? জি। আমি আপনার খুবই পরিচিত একজন। ভালো। আপনি কি আমার উপর বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছি। আপনি অকারণে কথা বলে যাচ্ছেন। মূল কথাটা বলুন। মূল কথা অবশ্যই বলবো। কথাটা ভয়াবহ বলে সামান্য সময় নিচ্ছি। আচ্ছা, আপনি কি অপরিচিত মানুষের কথা বিশ্বাস করেন? কি বলতে যাচ্ছেন বলুন, আমি টেলিফোন রেখে দিব। আমি টেলিফোন করেছি আপনাকে সাবধান করার জন্য। আপনি একটা ভয়ঙ্কর বাড়িতে বাস করছেন। ও আচ্ছা। রিপু নামের একটা মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে না? অল্প বয়সী মেয়ে, তার মামার বাসায় থাকতে এসেছে। এই মেয়ে একটা ভয়ঙ্কর মেয়ে। কোন অর্থে? সব অর্থে। মেয়েটা খুনি। ও, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। মিসির আলি বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? প্রায় শেষ। মেয়েটা তার স্বামীকে আর 3 মাস বয়সী মেয়েকে খুন করেছে। পুলিশি মামলা হয়। অবশ্য মেয়েটা ছাড়া পায়। মেয়েটা তার মাকেও খুন করেছে। এখন যে বাড়িতে আছে সে বাড়ি কেউ না কেউ অবশ্যই খুন হবে।
কিন্তু কেউ কিচ্ছু ধরতে পারবে না। আপনি এসব বিষয় নিয়ে কাজ করেন, আপনাকে এই কারণেই জানালাম। আচ্ছা, মেয়েটি যে তার স্বামী সন্তানকে খুন করেছে সেটি নিয়ে কাগজে নিউজ হয়েছিল, তার কাটিং আমি পোস্ট করে আপনাকে ঠিকানায় পাঠিয়েছি, 2-1 দিনের মধ্যেই পাবেন। স্যার, আমার কথা কি আপনার কাছে মিথ্যা বলে মনে হচ্ছে? মানুষের কথা আমি চট করে বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। স্যার, আপনি কি আমাকে এখনো চিনতে পারেননি? চিনতে পেরেছি, তুমি মনসু। জি। কে খুন হবে বলবো স্যার? মিসির আলি রিসিভার নামিয়ে রাখলেন। বিসিআর দর্শকদের মধ্যে রেবু বসে আছে। সে তাকিয়ে আছে মিসির আলির দিকে। মিসির আলির চোখে চোখ পড়তেই সে চোখ ফিরিয়ে নিল। মেয়েটি তাকে চিনতে না পারার ভঙ্গি করছে, কিংবা এও হতে পারে খুব ভালো কোনো ছবি চলছে। মেয়েটা ছবি থেকে চোখ সরাতে পারছে না, তার সমস্ত মনোযোগ টিভি পর্দায়। মানুষ একসঙ্গে দুটো জায়গায় মনোযোগ দিতে পারে না। মেয়েটিকে ভয়াবহ খুনি বলে মনে হচ্ছে না। সহজ সরল মুখ, যে ভঙ্গিতে বসে আছে তার মধ্যেও আরামদায়ক আলস্য আছে। মিসির আলি উঠে দাঁড়ালেন। আজমল সাহেব বললেন, চা খেয়ে যান, চা দিতে বলেছি। রাতের খানা কি হয়েছে? জি হয়েছে। নিজেই রেঁধেছেন? জি। আপনার জন্য একটা কাজের মেয়ে আনতে বলেছি। ময়মনসিংহের দিকে আমার কর্মচারীরা যায়, ওদের বলেছি একজন আনতে। ময়মনসিংহের কাজের মেয়ে ভালো হয়। তাই নাকি? জি। এক একটার জন্য এক এক জায়গা। মাটি কাটা লেবারের জন্য ভালো ফরিদপুর, অফিসের পিয়ন দারোয়ানের জন্য রংপুর, আর কাজের মেয়ের জন্য ময়মনসিংহ। আমি এভাবে কখনো বিবেচনা করি না। টেলিফোনে করে দুঃসংবাদ পেয়েছেন কি? জি না। যেভাবে আপনাকে চেয়েছিল, ভাবলাম দুঃসংবাদ। মিসির আলি চা খেলেন, পান খেলেন। পানে প্রচুর জর্দা ছিল বলে মাথা ঘুরতে লাগলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ভাই সাহেব, আজ যাই। আজমল সাহেব বললেন, যাই যাই করছেন কেন? ইলেকট্রিসিটি আসুক তারপর যাবেন। বসেন, ছবি দেখেন। নতুন ইউপিএস লাগিয়েছি। কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টা টিভি চলে, ফ্যান ঘোরে। সায়েন্স ধাই ধাই করে কোথায় যে চলে যাচ্ছে। পয়সা খরচ করে ইউপিএস লাগিয়ে ভালো করেছি না? জি ভালো। পয়সা থাকলে সবই করা যায়। আমার এক বন্ধু গাজীপুর জঙ্গলে বাড়ি বানিয়েছে। সেখানেও সে সোলার এনার্জির ব্যবস্থা করেছে। সূর্যের আলো থেকে সোলার প্যানেল নিয়ে ইলেকট্রিসিটি। তাই নাকি? আপনাকে একদিন নিয়ে যাব। অবশ্য আপনাকে কোথাও যেতে দেখি না। যখনই দেখি হাতে বই। এত পড়লে চোখের তো 12টা বেজে যাবে। চোখের ক্ষতি যখন হয়েছে আরেকটু হোক। আসুন, ছবি দেখি। মাঝখান থেকে দেখলে কি ভালো লাগবে? হিন্দি ছবি যে কোনো জায়গা থেকে দেখা যায়। হিন্দি ছবির আগামাথা বলে কিছু নেই। মিসির আলিকে ছবি দেখতে হলো। মনে হচ্ছে ভ্রাতৃপ্রেম বিষয়ক কাহিনী। 2 ভাইয়ের একজন পুলিশ অফিসার, অন্যজন দুর্ধর্ষ খুনি। তবে খুনি হলেও সে সমাজসেবক, দুষ্ট লোকের জম। পুলিশ ভাই ধরতে চেষ্টা করছে দুর্ধর্ষ ভাইকে। এদিকে আবার একই মেয়ে 2 ভাইকে ভালোবাসে। কাউকে বেশি বা কাউকে কম না, দুজনকেই সমান সমান। দুজনকেই সে বিয়ে করতে চায়। মিসির আলি বললেন, গল্পটা খুব জটিল মনে হচ্ছে। মেয়েটা একই সঙ্গে 2 ভাইকে কিভাবে বিয়ে করবে? আজমল সাহেব বললেন, এটা কোনো সমস্যাই না। 2 ভাইয়ের একজন মারা যাবে, যে বেঁচে থাকবে মেয়েটার বিয়ে হবে তার সঙ্গে। সবই ফর্মুলা। মিসির আলি এখন আগ্রহ নিয়ে ছবি দেখছেন। ফর্মুলা ব্যাপারটা সত্যি কিনা জানতে চান। সবই ফর্মুলা, এই বাক্যটি তার পছন্দ হয়েছে। আসলে তো সবই ফর্মুলা। পৃথিবী ফর্মুলা মতো তার উপর ঘুরছে, ফর্মুলা মতোই আসছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, তরুণ তরুণী বিয়ে করছে, ফর্মুলা মতো তাদের ঘরে সন্তান আসছে, সবই ফর্মুলা। মিসির আলি সাহেব? জি। আপনার ঘরে তো টিভি, ভিসিআর কিছুই নেই। ছবি যখন দেখতে ইচ্ছা করবে চলে আসবেন। জি আচ্ছা। আপনাকে আমি পরিবারের একজন বলে মনে করি। আপনি একা একা থাকেন, খুবই মায়া লাগে। মিসির আলি ছবির দিকে মন দিতে পারছেন না। বাড়িওয়ালা ক্রমাগত কথা বলে যাচ্ছেন। তবে এ বাড়ির অন্যদের তাতে অসুবিধা হচ্ছে না। তারা আজমল সাহেবের ধারাবাহিক কথা বলার মধ্যেও ছবি দেখতে অভ্যস্ত। মিসির আলি সাহেব? জি। বিয়ে শাদীর কথা কি কিছু ভাবছেন? পুরুষ মানুষ যে কোনো বয়সে বিবাহ করতে পারে। হাসান হোসেনকে মারল যে ইয়াজিদ, তার পিতা 80 বছর বয়সে বিবাহ করেছিলেন। বিষাদ সিন্ধুতে পড়েছি। মারাত্মক বই। বিষাদ সিন্ধু পড়েছেন? জি। কতবার পড়েছেন? একবারই পড়েছি। আমি সময় পেলেই পড়ি। প্রথম পড়েছিলাম 8ম শ্রেণীর ছাত্র থাকার সময়। শেষ পড়েছি গত রমজানে। নোবেল প্রাইজ পাওয়ার মতো বই, ঠিক কি না বলুন তো? মিসির আলি কিছু বলার আগে রেবু বলল, মামা চুপ করো তো, তোমার কথার যন্ত্রণায় উনি ছবিটা ঠিকমতো দেখতে পাচ্ছেন না।
মানুষ এত কথা বলতে পারে, উফ! ভাগ্নির কথায় আজমল সাহেব রাগ করলেন না, বরং খুশি খুশি গলায় বললেন, রেবু, ইয়াজিদের বাবার নাম তোর মনে আছে? তুই তো বিষাদ সিন্ধু পড়েছিস। ইয়াজিদের বাবার নাম মোয়াবিয়া। ও আচ্ছা, মোয়াবিয়া, এখন মনে পড়েছে। মামা চুপ করে থাকো, ছবি এখন শেষের দিকে চলে এসেছে, হাই টেনশন। আজমল সাহেব চুপ করলেন। মিসির আলি গভীর মনোযোগে ছবি দেখছেন। আজমল সাহেবের কথাই সত্যি হয়েছে। খুনি ভাই পুলিশ ভাইয়ের হাতে মারা গিয়েছে। শেষ দৃশ্যে পুলিশ ভাইয়ের সঙ্গে মেয়েটির বিবাহ। বিয়ের পর স্বামী স্ত্রী খুনি ভাইয়ের বিশাল একটা অয়েল পেন্টিং এর সামনে দাঁড়িয়েছে। দুজনের চোখেই পানি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অয়েল পেন্টিং এর চোখে অশ্রু টলমল করছে। দর্শকদের মধ্যে রেবুর চোখেও পানি। শুধু আজমল সাহেবের মুখ ভর্তি হাসি। তিনি মিসির আলির দিকে ঝুঁকে এসে বললেন, বলেছিলাম না ফর্মুলা মতো কাহিনী শেষ হবে? মিসির আলি বললেন, তাই দেখলাম, আজ উঠি। ছাতা নিয়ে যান, বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। মিসির আলি ছাতা হাতে নিলেন। আজমল সাহেব বললেন, কাজের ছেলেটাকে পাঠাচ্ছি, তার হাতে ছাতাটা দিয়ে দিবেন। আপনি যে মানুষ, দেখা যাবে ঘরের বাইরে ছাতা রেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভালো কথা। আগামী বৃহস্পতিবার রাতটা ফ্রি রাখবেন। আমার পীর ভাই আসবেন। হালকা জিকির হবে, দোয়া করা হবে। পীর ভাই কোরআনে হাফেজ, তার ক্ষমতা মারাত্মক। কি ক্ষমতা? বাতেনি ক্ষমতা। এসব আপনারা বুঝবেন না। সায়েন্স দিয়ে এই জিনিস বোঝা যায় না। পীর ভাইকে আমি আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? মিসির আলি নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে 3টা ঘটনা ঘটল। বৃষ্টি থেমে গেল, ইলেকট্রিসিটি চলে এলো এবং মিসির আলির ভয় করতে লাগলো। তার মনে হলো কেউ একজন বাড়িতে হাঁটাহাঁটি করছে। এরকম মনে করার কোনো কারণ নেই। যদি ঘর অন্ধকার থাকতো তাহলে ভয় পাওয়ার ব্যাপারটার ব্যাখ্যা দাঁড় করানো যেত। ঘরে আলো আছে। মিসির আলি যে দুর্বল মনের মানুষ তাও না। অশরীরী কোনো কিছুতেই তার বিশ্বাস নেই। তাহলে ভয়টা তিনি পাচ্ছেন কেন? রান্নাঘরে খুটখাট খুটখাট শব্দ হচ্ছে। কেউ কি আছে রান্নাঘরে? রান্নাঘরে বাতি জ্বলছে না। অশরীরী কেউ অন্ধকারে রান্নাবান্না করছে নাকি? মিসির আলি রান্নাঘরে ঢুকলেন, বাতি জ্বালালেন। কেউ নেই। তিনি বাতি জ্বালিয়ে রেখে শোবার ঘরে ঢুকলেন। মনে হচ্ছে আজ রাতে ঘুম আসবে না। ঘুম যখন আসবেই না, শুধু শুধু বিছানায় গড়াগড়ি করার কোনো অর্থ হয় না। তার চেয়ে বিছানায় পা তুলে বসে জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়। চিন্তা করার মতো জটিল বিষয় এই মুহূর্তে তার কাছে আছে। একটু আগে যে ছবিটা দেখেছেন, সেই ছবির একটা বিষয়ে বড় ধরনের খটকা তার মনে তৈরি হয়েছে। ছবির গুন্ডা ভাইটা যখন গুলি খেল, তখন তিনি দেখেছেন গুন্ডাটার হাওয়াই শার্টের 3 নম্বর বোতামটা নেই। অথচ গুন্ডাটা যখন তার প্রেমিকার কোলে মাথা রেখে মারা যাচ্ছে, তখন দেখা গেল 3 নম্বর বোতামটা ঠিকই আছে। এটা কি করে সম্ভব? গুলি খাওয়া গুন্ডাটার সেবা না করে প্রেমিকা মেয়েটি কি শার্টের বোতাম লাগিয়েছে? খুবই অবিশ্বাস্য ব্যাপার। তবে যদি এমন কোনো লোকজ বিশ্বাস থাকে যে মৃত্যু পথযাত্রীর শার্টের বোতাম না থাকা অলক্ষণ, তাহলে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। মেয়েটা অলক্ষণের কথা বিবেচনা করে কোনো এক ফাঁকে শার্টের বোতাম লাগিয়েছে। মৃত্যু পথযাত্রীদের নিয়ে অনেক কুসংস্কার কাজ করে, যেমন মৃত্যু পথযাত্রীর ঘরে কোনো পাখি ঢুকে পড়া বিরাট অলক্ষণ, গ্লাস থেকে পানি পড়ে যাওয়া অলক্ষণ।